সত্যিকার অর্থে প্রতিপক্ষটা নেই, শুধুমাত্র একটা পক্ষ আছে। সেটা জুলাই অভ্যুত্থানের একটা পক্ষ বলেন, তারপর সরকারের একটা পক্ষ বলেন, বিরোধী দলের একটা পক্ষ বলেন, আবার ঘুরে ফিরে যদি সব এক করেন, সবাই একই মায়ের পেটের জলা ভাইয়ের মতো আপনজন। তো এরকম একটা পরিস্থিতি যখন হয় তখন মানুষ শত্রু খুঁজে এবং সেই শত্রু খোঁজার প্রেক্ষিতেই দেখা গেল যে এই যে আওয়ামী লীগ খুঁজতে গিয়ে বিশাল একটা মহড়া। আমি তো সরকারকে ধন্যবাদ জানাই যে তারা মাত্র 6টি জেলাতে সেনাবাহিনী মোতায়েন করেছে। তারা যে একই সঙ্গে যদি 64টি জেলাতে তারা সেনাবাহিনী মোতায়েন করতো, তাহলে আপনি কি বলতেন বলেন? মূল ব্যাপার হলো যে একটা রাজনৈতিক দল তারা কি করছে, হালকা পাতলা মাঝে মধ্যে 10 জন 12 জন লোক নিয়ে তারা একটা মিছিল করছে, আওয়ামী লীগ করি, একজন লোককে আপনি আনতে পারবেন না। তো এই অবস্থাতে আপনি একটা টেলিভিশন শোতে আনতে পারছেন না। আপনি কাউকে যদি বলেন যে ঠিক আছে প্রেস ক্লাবের সামনে আজকে আওয়ামী লীগের অনুমতি দেওয়া হলো, সরকারি অনুমতি দিল, আমার কাছে মনে হচ্ছে না যে অনলাইনে ছাড়েন। তাদের একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে আওয়ামী লীগের মধ্যে, সেই যুদ্ধ তাদের জয়লাভ করতে আরও বহু সময় লাগবে। এবং আমরা তো দেখি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ মোটামুটি সরব, সেই জায়গা থেকে 77তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেন জানান দিয়েও তারা মাঠে নামতে ব্যর্থ হলো, সেটা কি আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়াত্ব প্রমাণ করে? নট লাইক দ্যাট, এটা কোনো দেউলিয়াত্ব না। এখানে আমরা আবার ভুল করি। প্রথমত এটা একটা বৃহৎ দল, কন্টিনিউয়াসলি 17টা বছর ধরে তারা অত্যন্ত শক্ত হাতে এই দেশটা চালিয়েছে এবং এই দেশ চালাতে গিয়ে তারা ভুল করেছে, ভালো করেছে, মন্দ করেছে, সব মিলিয়ে। কিন্তু যে প্রক্রিয়াতে এই সরকারটার পতন হয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনটা হয়েছে, আর যে প্রক্রিয়াতে দুটো সরকারে আসছে পরপর, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারে এসছে, তারপরে বিএনপি সরকারে আসছে। এখন এই বিষয়গুলো, অর্থাৎ এরকম একটা পরিস্থিতি যখন ঘটে তখন সময় লাগে আর সুযোগ লাগে। সময়টা হলো এরকম একটা পরিস্থিতি যদি আপনি সময় ধরেন, অ্যাটলিস্ট 2 যুগ লাগে ফিরে আসতে। আপনি দেখুন বিএনপির বিরুদ্ধে যে 111টা হলো, সেই বিএনপির বিরুদ্ধে 111টা হলো, সেই 111-এর পরে বিএনপিকে আবার ফিরে আসতে তাকে 19 বছর অপেক্ষা করতে হয়েছে। 75-এর পরে আওয়ামী লীগকে ঠিক একইভাবে আপনি দেখুন 96 সনে তাকে আসতে হয়েছে 21 বছর তাদেরকে অপেক্ষা করতে হয়েছে ক্ষমতা আসার জন্য। কাজে আমরা যদি খুব একেবারে হাইপারসনিক ওয়েতেও চিন্তা করি, তাহলে এই আওয়ামী লীগ আবার যদি ক্ষমতায় ফিরে আসবে, আপনাকে ধরে নিতে হবে মোটামুটি 2 যুগের একটা ঐতিহাসিক ব্যারিয়ার ফিরে পাওয়া যায় না। এগুলো মানে আওয়ামী লীগের দ্বিতীয় পরিণতি। তৃতীয় যেটি হতে পারে সেটি হলো যে বর্তমান সরকার যারা দেশ চালাচ্ছে, অতীতে যারা চালাচ্ছে, তারা খুব একেবারে রাষ্ট্রিক, ইংরেজিতে আমরা যে শব্দটিকে বলি যে রাষ্ট্রিকভাবে যদি তারা পরাজিত হয়, তারা যদি ফেইল করে, ব্যর্থ হয়, তারা যদি আরেকটা জনরোষের শিকার হয়, কিংবা দেশে যদি আরেকটা যাকে বলে অরাজকতা তৈরি হয়, তখন যে ভ্যাকুমটা তৈরি হবে, সেই ভ্যাকুমে এনি ওয়ান ক্যান কাম। এমনকি আমিও অনেক কিছু জায়গায় যেতে পারি, মানে আপনিও অনেক কিছু হতে পারে। এই হলো বক্তব্য। কিন্তু আমরা এখন যা কিছু করছি এটা আওয়ামী লীগের দুর্বলতা নয়। আওয়ামী লীগ চলে গেছে, তারা চিৎকার করবে, তারা ক্ষমতা হারিয়েছে, তারা ক্ষমতা ফিরে পেতে চাইবে, তারা দেশের বাইরে চলে গেছে, তারা দেশে আসতে চাইবে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা ক্ষতিপুষিতে চাইবে, তারা যাদের দ্বারা অপমানিত, লাঞ্ছিত, ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে তারা হুমকি দেবে, ধামকি দিবে। এটা একেবারে স্বাভাবিক একটা প্রক্রিয়া। সেই স্বাভাবিক প্রক্রিয়াটাকে আমরা যারা এখন আমাদের হাতে, আমরা এই দেশে আছি, আমাদের হাতে রাষ্ট্র ক্ষমতা আছে, আর্মস আছে, অ্যামুনিশন আছে, পুলিশ আছে, মিলিটারি আছে, বিজিবি আছে, সব কিছু আছে, আমরা কেন ওই ভারত থেকে, দিল্লি থেকে, কলকাতা থেকে, ফেসবুক থেকে, ইংল্যান্ড থেকে যে কোনো একটা লোক কথা বলছে আর হালুম করে আমরা ঝাঁপিয়ে পড়ছি? এটা আমার কাছে খুব বেশি ফ্রুটফুল মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে একেবারে আমাকে যদি এখানে মুহূর্তে ধরেন আমি আপনার এখানে টেলিভিশন টকশোতে করছি, কিন্তু আমাকে কেউ একটা অনেক দূর থেকে বকা দিল, আমি লাভ দিয়ে এখান থেকে বের হয়ে চলে গেলাম, চলে গিয়ে সামনে গিয়ে বললাম কই 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 আমি আসছি। তো এটা তো আসলে ওর সমস্যা না, এটা সবাই আমাকে বলবো যে আরে মিয়া তোমার তো লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, এটা বর্তমান সরকার দেশের মানুষকে আসলে মুখস্থ করিয়ে দিল। এটা বোধহয় অনেকে জানতোই না, কারণ এর আগে তো কবে প্রতিষ্ঠা বার্ষিকী হয়েছে বা সেভাবে হয়েছে, একটা অন্যান্য রাজনৈতিক দলের যেমন প্রতিষ্ঠা বার্ষিকী হয় সেভাবেই সকলের হবে, কিন্তু একেবারে যেভাবে সাজ রব এবার করা হলো এবং এতখানি প্রয়োজন ছিল কিনা, যেটা রনি ভাই যথার্থই বলেছেন, কি করবার ক্ষমতা ছিল দলের নেতাকর্মীদের। তো সরকারের এই আচরণ এবং বিরোধী দলের আচরণ, বর্তমান বিরোধী দলের কিছু ভূমিকার কথা আমি বলি। আজ সকালবেলা 32 নম্বরে যা ঘটলো আপনারা জানেন যে মোটামুটি সকাল 8টার থেকে সেখানে প্রচুর জামায়াতের ইসলামীর পক্ষ থেকে। আচ্ছা, জামায়াত ইসলামী সেখানে যাবে কেন? ধানমন্ডির 32 নম্বর কি আওয়ামী লীগের প্রধান কার্যালয়?
মানে জামাতের এত রাগ কেন 32 নম্বরের উপরে, অথবা সাম্প্রদায়িক শক্তির, অথবা যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে? আজকেও সেখানে ভাঙচুর হয়েছে। এমনই শক্তিশালী সেই ভবন যে এখনো সেই 32 নম্বরের ধ্বংসাবশেষ কিন্তু আছে, এখনো ইট আছে, বারবার ভাঙার পরেও সেখান থেকে ইট কিন্তু সরে না, অথবা ইট বোধহয় করে তৈরি হয় কিনা কে জানে। কারণ এইটা কিন্তু জামাতকে উত্তর দিতে হবে যে তাদের কেন সেখানে অবস্থান গ্রহণ করতে হবে। এবং সরকার যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে কথা বলা হয়েছিল যে নাশকতা, তাহলে কি বিরোধী দল নাশকতা করছে তখন সরকার কেন নিশ্চুপ থাকবে? এবং এটা কি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়? সেখানে কি কোনো মানুষ থাকে? না, কেন্দ্রীয় কার্যালয় হলেই বা করবে কেন? হ্যাঁ, সেটা কেন্দ্রীয় কার্যালয় হলেও বা করবে কেন? এবং সেটার দায়িত্ব কি বিরোধী দলের? আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল, সেনা মোতায়েন রয়েছে বিভিন্ন জেলায়, বিজিবি সদস্যরা পর্যন্ত রয়েছে। সেটা তো করেছেই, কিন্তু 32 নম্বরের ব্যাপারটা কি? কারণ ওই যে সেই মুক্তিযুদ্ধের যে সূতিকাগার, আপনি দেখুন সেখানে সাংবাদিকদের উপরে নির্বাচন হামলা চালানো হয়েছে। যেই সাংবাদিকরা 15 থেকে 17 বছর জামাতের বিট করেছেন, সেই সাংবাদিকদের উপরেই তারা এলোপাথারি আক্রমণ করেছেন আওয়ামী লীগের দোসর বলে। তারা যাকে তাকে আওয়ামী লীগের দোসর ভাবছেন। অর্থাৎ জামাতের এত কেন রাগ এবং এত ভয় পাচ্ছেন কেন তারা? সব আওয়ামী লীগের দোসরেই ট্যাগ দিয়ে কি যে কারোর উপর হামলা বা তাই তো হচ্ছে। আপনি ভিডিওগুলো আজকে সকল প্রধান গণমাধ্যমে এসেছে, আপনারা দেখবেন যে যেভাবে নির্বিচারে সাংবাদিক পিটানো হয়েছে, এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং সেই ক্ষেত্রে জামাত একটি দুঃখ প্রকাশ করেছে, মাত্র দুঃখ প্রকাশ করলেই কি এটা হয়ে গেল? আপনাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং ভিডিওতে দেখা যাচ্ছে পরিষ্কারভাবে, আপনি দেখুন যে বিরোধী দলের কাজ কি? সরকারের সমালোচনা করা। তো প্রথমত আমরা সরকারের এই যে বাজেট অধিবেশন চলছে, সেখানে বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী বলেছেন একটি কথা, আপনারা খেয়াল করবেন যে প্রথম অধ্যায়ের 8ম ধারায় বলেছেন, অর্থনৈতিক ইঞ্জিন বিগত 1.5 দশকের বেশি সময় ধরে ক্রমেই দুর্বল হতে হতে একেবারে ধ্বংস হয়েছে। আচ্ছা, একেবারেই ধ্বংস যদি হয়, তাহলে আপনি গত 1.5 দশকে যেসব দেশ জিডিপির উৎকৃষ্ট প্রবৃদ্ধি অর্জন করেছে সেই তালিকায় আমরা দেখছি চীন, ভারত, বাংলাদেশ, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এইখানে কিন্তু বাংলাদেশের নাম। আপনি 2006 সালে বিএনপি যখন শাসনামল শেষ করে, তখন বাংলাদেশের জিডিপি ছিল $72 বিলিয়ন, আর 2024 সালে সেই জিডিপি হয় $450 বিলিয়ন। তাহলে বাংলাদেশ কি করে তলানিতে পৌঁছায়? এইটা বর্তমান অর্থমন্ত্রী যেমন বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারও বলেছেন, কিন্তু বাস্তবতা তো সেখানে মিলে না। বিশ্ব ব্যাংকের তথ্য বলছে 2010 থেকে পরবর্তী 15 বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ে প্রায় 3% ছিল। এই নির্দিষ্ট 1.5 দশকে চীনের গড় প্রবৃদ্ধি ছিল 7.5%, বাংলাদেশ ও ভারতের 6.24%, আর সেখানে পাকিস্তানের প্রবৃদ্ধি ছিল 3.5%। আওয়ামী লীগ কর্তৃত্ববাদী শাসন করেছে, আওয়ামী লীগ স্বৈরাচারী শাসন করেছে, একা একা ভোট করেছে, এগুলো সবই সত্য। সেই সত্য যেমন এটাও মানতে হবে, আবার আওয়ামী লীগের আমলে বাংলাদেশের জিডিপির গড় প্রবৃদ্ধি 6.5 হারে বেড়েছে, এটাও সত্য, এবং সেটা বিশ্ব ব্যাংকের তথ্য মতে। এখন অর্থমন্ত্রী যখন এই কথা বলছেন, বিরোধী দলের পক্ষ থেকে এই তথ্যগুলো সংসদে আসা উচিত না? তারা সেই কাজ বাদ দিয়ে তারা 32 নম্বরের সামনে গিয়ে সকাল 8টায় পৌঁছে যাচ্ছে। সেই বিরোধী দলের হাতে তাহলে বাংলাদেশ আসলে কতখানি জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারবে সরকারকে? আপনি দেখুন, পাকিস্তানের সাথে উচ্চ শিক্ষার একটা চুক্তিতে যাচ্ছে বাংলাদেশ। তো পাকিস্তানের প্রবৃদ্ধি যদি 3.5 হয় আর বাংলাদেশের প্রবৃদ্ধি যদি 6.5 হয়, বাংলাদেশ কেন তার অর্ধেক আয়ের পাকিস্তানের সাথে উচ্চ শিক্ষায় যাবে? এটা অন্তর্বর্তীকালীন সরকার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলে বলে পাকিস্তানের সাথে গাঁটছড়া বাঁধতে চেয়েছিল। বাংলাদেশের শিক্ষামন্ত্রী তো সেখানে যাওয়ার কথা দরকার নেই। তাহলে এই সমালোচনাটা করবে কে? বিরোধী দল। তারা কি করছে? তারাও তো পেয়ারের পাকিস্তান ছাড়া কিছু বোঝে না। আপনি দেখুন, সঙ্গীত শিক্ষক নিয়োগ যে সিদ্ধান্ত বাতিল করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, সেইটাতেই কিন্তু একমত আছে বর্তমান সরকারও। কেন সঙ্গীত শিক্ষা কেন বাতিল করতে হবে? সৌদি আরবেও তো সঙ্গীত শিক্ষা আছে। তাহলে আপনি যখন সেই কাজ করছেন, এটা কে বিরোধিতা করবে? বিরোধী দলের বিরোধিতা করার কথা নয়, অথবা এই প্রসঙ্গ উত্থাপন করার কথা নয়। সেইটাতে আমরা সংসদে কি আলোচনা শুনছি? ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, মুতাবিবাহ, এইসব নিয়ে, নারী সংস্কার নিয়ে কি কোনো আলোচনা হচ্ছে? তাহলে সেটা যদি জামাতও না করে, বিএনপিও না করে, তাহলে বাংলাদেশের যে প্রকৃত বাস্তবতা নিয়ে আমরা কোথায় আলোচনা করব? আজকে আপনি বলছেন যে রাজনীতি উত্তপ্ত হওয়ার মতো তো কিছু ঘটে নাই। 24-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ যে অন্যায় করেছে, সেটার বিচার তো আইন আদালতে হবে। সেইটা না করে আপনারা জোর করে যখন মানুষের মুখ চেপে ধরতে চাচ্ছেন, তাহলে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে যাবে। আজই কিন্তু প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত। অবশ্যই, এবং আদালতকে সেই সিদ্ধান্ত দেবার আগে আপনারা যদি এভাবে সাজুয়া যান বের করুন, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজেপি, এই যুদ্ধ অবস্থা কি কি চিত্র মানুষের সামনে ফুটিয়ে তোলে বলুন?
আপনি কতদিন এভাবে পুলিশ দিয়ে ডিএমপি বন্ধ কমিশনার করবেন? জানালেন যে তাদের গোয়েন্দা তথ্য ছিল যে আওয়ামী লীগ নাশকতার পরিকল্পনা করছিল। আমাদের যদি কোনো গোয়েন্দা- আসলে এমন ঘটনা ঘটে যেত তার দায়ভার নিশ্চয়ই রাষ্ট্রের উপরই বর্তাত। নিশ্চয়ই, কিন্তু আমাদের গোয়েন্দা যে দপ্তরের যে সমস্ত খবর বার্তা আছে, সেই খবর বার্তা 32 নম্বরে বুলডোজার আসে কি করে, গোয়েন্দা দপ্তর সেটা জানায় না কেন? বাংলাদেশের যে আতুর ঘর, যেখান থেকে, এটা কি কোনো ব্যক্তির সম্পত্তি নাকি? আপনারা আমাদের যে পিতামহ বা পিতামহীর লাগানো বৃক্ষও তো আমরা উৎপাদন করতে চাই না, সেটা উঠে ফেললে আমাদের স্মৃতি চলে যায়, এবং সেইখানে এটা জাতির স্মৃতির সঙ্গে জড়িত। এটা যে তুলে ফেলা হলো, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হলো, মাজার ভাঙা হলো, তখন রাষ্ট্রের গোয়েন্দা দপ্তর কোথায় থাকে? কাজে আপনি গোয়েন্দা দপ্তর যদি পিক অ্যান্ড চুজ করে, গোয়েন্দা দপ্তর যদি এরকম ভাবে ভয় দেখায় মানুষকে, তাহলে হবে কি করে? আমাদের তো জেলখানাগুলোতে জায়গা নেই। আওয়ামী লীগ করলে এখন 14 বছরের কারাদণ্ড হবার কথা। আপনি দেশে তো সব মানুষ ভয়েই অস্থির, তাহলে আপনি এখানে আওয়ামী লীগ পেলেন কোথায়? এবং সেই জায়গায় আপনারা সাজসাজ্য রব করেছে, সব মানুষকে আওয়ামী লীগ বানিয়ে দিচ্ছেন। কাজে আপনার যেই বিরোধিতা আপনার করবার কথা সংসদে, যেখানে বলা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি একেবারে শূন্য, আবার অন্যদিকে বিশ্ব ব্যাংক বলছে গত 15 বছরে যেই 6টি দেশ সারা পৃথিবীতে ভালো করেছে তার মধ্যে বাংলাদেশ আছে, তাহলে সেটা তো মিলছে না। তার মানে আপনারা জোর করে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের তলাবিহীন ঝুড়ি বানিয়েছে, যেটা পাকিস্তান করেছিল, যেটা 71-এ আমাদের বিরুদ্ধে বলা হয়েছিল। সেই জায়গাতে বর্তমান সরকার বা বিরোধী দল যদি যায়, তাহলে তো বাস্তবতার সাথে মেলে না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব আজিজ। জনাব গোলাম মাওলা রনি, আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ঢাকায় আমরা দেখেছি কঠোর অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী, তারপরেও জামায়াতে ইসলামীর আসলে 32 নম্বরে যে অবস্থান নেওয়ার কি দরকার ছিল? না, আমি বুঝছি না। এখানে মূল ব্যাপার হলো যে আমরা ইউনূস সরকারের পতনের এক নম্বর কারণ হলো তিনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারেননি, আর মবকে উস্কে দিয়েছেন। যেখানে মব হয়েছে, ক্ষেত্র বিশেষে তিনি মবের কাছে অসহায় হয়েছেন। অনেক ক্ষেত্রে তিনি বা তার সরকার প্রমোট করেছেন যে তোমরা আরও মব করো, আর কিছু কিছু ক্ষেত্রে তারা তামসা দেখেছেন বসে বসে যে দেখি কি হয়। এর বাইরে ধরুন আমাদের কিন্তু এই ভদ্রলোকের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ ছিল না। পরে আমরা এই যে এখন আমরা জানছি এটা করছে, ওটা করছে, ওটা করছে, ওটা করছে। তো মেজর যে দুটো বিষয়, সেই দুটো বিষয় এখন অতীতের যে কোনো সময়ের চাইতে খারাপ অবস্থায় আছে। ইউনূস জামানাতে যে আইন শৃঙ্খলা ছিল, এখন তার সাথে মোহাম্মদপুর থেকে শুরু করে যে সকল অপরাধপ্রবণ এলাকা আছে, কিংবা আপনি গত 4 মাসে যদি খুন, ধর্ষণ, রাহাজানি, ডাকাতির, ছিনতাইয়ের যদি আপনি তথ্য এবং ডাটা দেখেন, আপনি বলতে পারবেন না যে আমরা খুব ভালো অবস্থানে আছি। তো সরকার এই জিনিসগুলো করছে না। অধিকন্ত আপনি ছাত্রদল করুক, যুবদল করুক, কিংবা জামাত করুক, ডাজ নট ম্যাটার। এদেশের যদি আপনি এখন এই সরকার একটা সাংবিধানিক সরকার, সংবিধান অনুযায়ী যে কোনো ব্যক্তির জীবন, সহায় সম্পত্তি, এগুলো নিয়ন্ত্রণ করা, রক্ষা করা, সংরক্ষণ করা, নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব। যখন রাষ্ট্র এই দায়িত্ব পালন করবে না, তখন সাংবিধানিকভাবে রাষ্ট্র ইটসেলফ আদালতের কাঠগড়ায় দাঁড়াবে। আচ্ছা, আপনি বলেন যে 32 নম্বর যে ভবনটা, এটা তো কোনো একটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকানাধীন, এটা তো জামাতের মালিকানাধীন নয়। আপনি ধরুন জামাতের খুব রাগ, জামাতের অফিস বন্ধ করে রাখা হয়েছিল আওয়ামী লীগ জমানাতে, তো সেক্ষেত্রে তো তারা এই প্রতিষ্ঠানটি বন্ধ আছে, কিন্তু জামাতের এই অফিসগুলোতে আওয়ামী লীগ জামাতের যদি এইভাবে গিয়ে ইট হতো, ভাঙচুর হতো, কিছু হলে গিয়ে ওখানে গিয়ে সব দাঁড়াতো মগবাজারে গিয়ে, তখন আপনি কি বলতেন বলেন? বা আগামীতে যদি এই জিনিসগুলো আবার হয়, যে কোনো একটা পক্ষ দ্বারা, যারা পরাজিত হবে, তো তাদের বাড়িঘর, সহায় সম্পত্তি, স্ত্রী পুত্র সন্তান যারা বিজয়ী আছেন, তারা যদি এটাকে গনিমতের মাল মনে করেন, তাহলে আমরা একটা ঠিক আদিম জামানাতে, আয়ামে জাহিলিয়াতের যুগে চলে গেলাম না? এখন এই যে জামাত যে কাজটি করলো, আমি জামাতকে দায়ী করব না, আমি মূলত সরকারকে দায়ী করব। যে সরকার আওয়ামী লীগের নাশকতা বন্ধ করার জন্য সেনাবাহিনী নিয়োগ করলো, সেই সেনাবাহিনীকে 2 চোখে গ্লাস পরে তারা কেবলই মাত্র জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা এই কথা যাদের শরীরে লেখা আছে, কিংবা মনের মধ্যে যাদের এই স্লোগান আছে, তাদেরকে খুশ করেছে, নাকি এর বাইরে সত্যিকার অর্থে যারা রাস্তায় অকারেন্স ঘটাবে, হোয়াট এভার মেবি, এটা শাসক দলের লোকও হতে পারে, নাকি তাদেরকে ধরবে? এই কাজটা কেন এই যারা আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ছিল, মেট্রোপলিটন ডিএমপি কমিশনার ভালো কথা বলছেন, কিন্তু কেন তার এই যে সমস্ত এলাকাতে মারামারি হলো, কাটাকাটি হলো, এবং কোনো রিজন ছাড়া ভাঙচুর হলো, কেন তারা সেই কাজটা করলো না? এটা বিশ্বাস করেন, এই মুহূর্তে প্রধানমন্ত্রী দেশের বাইরে, এবং দেশের বাইরে গ্লোবাল পার্সপেক্টিভে যেমন দেখা গেল সে মালয়েশিয়াতে উনি ছিলেন, তারপরে এখন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে আজকে বক্তব্য দিলেন, তারপরে বেজিংয়ে আছেন। তো সেখানে বহু দেশের বহু সাংবাদিক আছে। এমন সময় যদি বাংলাদেশে এরকম একটা
আইনশৃঙ্খলার অবনতির মতো ঘটনা ঘটে এবং এটি নিয়ে যদি তাকে জবাবদিহি করতে হয় তাহলে তো তার সরকারের জন্য একটা শোভনীয় নয়। এবং আন্তর্জাতিক মহলেই বা কি বার্তা যায় সেই আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের রিপোর্ট একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসির স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব গোলাম মাওলা রনি, যেমনটি বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন যে বিচার নিশ্চিত করতে না পারলে সরকার 5 বছর মেয়াদ পূর্ণ করতে পারবেন না। তিনি আরো বলেন যারা সমঝোতা করছে, আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করার স্বপ্ন দেখছে, তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে। নাহিদ ইসলামের এই বক্তব্য কি সরকারের প্রতি সতর্ক বার্তা নাকি আলটিমেটাম? না না না, এটা কিছুই না, মানে এটা জাস্ট একটা পলিটিক্যাল, আমি বলবো রেটরিক। প্রথমত হলো যে এখানে রিয়েলিটি হলো বিএনপির যে মন মানসিকতা, চিন্তা চেতনা, তারা জামাতকে এবং এনসিপিকে সত্যিকার অর্থে একটা বিরোধী দল মনেই করে না। তারা যেটা মনে করে যে একটা ফেয়ার ইলেকশন হলে বড় জোর 7-8টা সিট হয়তো জামাত পেত, ফলে জামাতের যে 70-80টা যে সিট, সেই 70-80টা সিট হলেও তারা তাকে ওই 6 থেকে 7টি সিট এই পরিমাণ তারা ভ্যালু করে। আর এনসিপি, নাহিদ বা এই দলটি নির্বাচনে গিয়ে আওয়ামী লীগ থাকবে, বিএনপি থাকবে, জামাত থাকবে, জাতীয় পার্টি থাকবে, তারা কোনো একটা সিটে স্বতন্ত্র ইলেকশন করে, তাদের দলের পরিচয় ইলেকশন করে প্রতীক নিয়ে জিতে আসবে, এটা বিএনপি বিশ্বাসই করে না, জামাতও করে না, অন্য কেউ করে না। ফলে নাহিদ ইসলাম হয় কি, একটা সময় আছে এখন বিরোধী দলীয় চিফ হুইপ, তারপরে শেষ একটা দলের প্রধান, বিপ্লবের অগ্রনায়ক, তার অনেক কথা শুনতে হচ্ছে, কিন্তু অন দ্য লং রানে তাকে যদি এই রাজনীতিতে সাস্টেন করতে হয়। আপনি দেখেন, আমার একজন ছোট মানুষ, আমি যখন 2001 সনে ন্যাশনাল পলিটিক্স শুরু করলাম, আজ থেকে 26 বছর আগে, তখন আমার কোম্পানিতে হাজার হাজার লোক চাকরি করছে। আমি এমন একটা পরিবার থেকে আসছি যে পরিবারটা 1954 থেকে পার্লামেন্টকে রিপ্রেজেন্ট করছে, কিন্তু আমার অবস্থা দেখেন 25 বছর পর আমি কোথায় আছি। ফলে এই রাজনীতিতে 2 বছর 6 মাস, 3 মাস, 1 বছর, 5 বছর, এটা কোনো ইতিহাস নয়। এখানে দীর্ঘমেয়াদে যদি টিকে থাকতে হয়, দীর্ঘমেয়াদে টিকে থাকতে অনেক কিছু দরকার হয়। তো এখন নাহিদ, হাসনাত, সার্জিস, অন্যান্য যারা তরুণ বন্ধুরা আছেন, রাজনীতি করছেন, তাদেরকে আসলে আমার কাছে মনে হচ্ছে যে এই ধরনের কথাবার্তা বলাটা আমার কাছে শোভনীয় মনে হচ্ছে না। জামাত বলতে পারে, এই ধরনের কথা জামাত বলতে পারে, সরকারকে আলটিমেট টাইম দেওয়া, সরকারকে ফেলে দেওয়া, আওয়ামী লীগকে তাড়িয়েছি, এটা করেছি, ওটা করেছি, এই সমস্ত কথাগুলো মানে এতটা বাস্তবতা বিবর্জিত, মানে বলার সঙ্গে সঙ্গে মানুষ মনে করে ওই ডিবি অফিসের কাহিনী, যে ডিবি অফিসে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, তখন তারা কি বলেছিল, কি করেছিল। এবং নাহিদ ইসলাম কিন্তু আরো অভিযোগ করেছে যে গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে, আর সংস্কার না করায় বিএনপি জনগণের কাঠগড়ায় দাঁড়িয়েছে। এই দুই শক্তির বিরুদ্ধে আমাদের সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে। হ্যাঁ, অবশ্যই সে লড়াই চালাবে, আল্লাহ তাকে বিরাট শক্তি দিয়েছে, সদিয়েছে, এবং সে যখন ডাক দিবে আবার সেই জাগুবাহে কুণ্ঠের মতো সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ছুটে আসবে, ঢাকা শহরে তিল ধারণের জায়গা থাকবে না। এবং বর্তমানে আওয়ামী লীগ সরকারকে এমন একটা, বিএনপি সরকারকে এমন একটা অবস্থা করবে, তারেক রহমান সাহেব তো ভয়ে ঘর থেকে বেরিয়ে হবে না। সে টেলিফোন করে নাহিদ সাহেবকে বলবে যে স্যার আপনি আমাকে উদ্ধার করেন, আপনি না আসা পর্যন্ত আমার মিলিটারি পারছে না, কেউ পারছে না, আপনি আমাকে দয়া করেন। মানে মূল ব্যাপার হলো কি জানেন, আমাদের মুখ আছে, এই যে আমি আপনার এখানে আছে, মুখ আছে, ফ্রি স্টাইলে আমি এখানে বলে যাচ্ছি, এখানে নাহিদ না, নাহিদ শুনবে, নাহিদ হয়তো 2 দিন পরে, 1 দিন পরে শুনবে, শোনার পরে তার কিছু করার থাকবে না। আবার নাহিদের মুখ আছে, আল্লাহ তাকে মুখ দিয়েছে, এখন এটা তো আপনি বন্ধ করতে পারবেন না। কিন্তু রিয়েলিটি হলো আমাদের এই সমাজে একজন নাহিদ ইসলাম, একজন হাসনাত আবদুল্লাহ, একজন সার্জিস আলম যারা আছে, তাদেরকে পলিটিক্যালি যদি গ্রহণযোগ্য হয়, বিএনপির মতো একটা দলকে থ্রেট দিতে হয়, এবং আওয়ামী লীগের মতো একটা দলকে যদি তাদেরকে থ্রেট দিতে হয়, দে নিড টু স্পেন্ড ম্যানি ইয়ার্স ইন দ্য ফিল্ড অফ পলিটিক্স। কিন্তু সেই জায়গাতে হচ্ছে না। ফলে এই যে আমরা তাদেরকে নিয়ে আলোচনা করছি, মানে এটা যখনই কোনো মানে বিএনপির শীর্ষ নেতা দেখছেন, তারা মেজাজ হারিয়ে ফেলছেন, এবং এতে করে নাহিদদের যেটা হচ্ছে, তাদের যে নর্মাল রাজনীতির যে একটা ভবিষ্যৎ আছে, সেই ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে, এখানে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ফলে এই নাহিদ আমার বড় ছেলে, মানে এই ছেলেটা আমি কি বলবো, আমার যে বড় ছেলে এল্ডার সান, তার চেয়ে 4 বছরের ছোট, জাস্ট 4 বছরের ছোট। এখন এটা হলেই তো হবে না, তাদেরকে এখন অনেক কিছু জানতে হবে, বুঝতে হবে, রিয়েলিটি বুঝতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখেন, আমেরিকার মতো দেশে, আমেরিকার লোক তো আমাদের দেশে কম স্মার্ট না, সেখানে কেন রিপাবলিকান অ্যান্ড ডেমোক্র্যাট এই দুটো পার্টি স্ট্যাবলিশড হয়ে গেল। ইংল্যান্ডের মতো জায়গাতে লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টি, এর বাইরে কেন চতুর্থ দল, তৃতীয় দল শক্তিশালী হতে পারে না? ভারতের মতো জায়গাতে ন্যাশনাল পলিটিক্সে এখনও পর্যন্ত বিজেপি এবং কংগ্রেসের বাইরে গিয়ে কেন একটি দল এই গত দীর্ঘদিন ধরে 1947 থেকে আজ অবধি দাঁড়াতে পারল না? এই ইতিহাসটা
বুঝতে হবে। ইভেন পাকিস্তানে দেখেন কটা রাজনৈতিক দল আছে, আপনি বাংলাদেশ থেকে আপনি দেখেন এত চেষ্টা করলো, ইমরান খানের মতো তো সুপারম্যান আমাদের মানে পুরো এশিয়াতে হয়নি। তো এখন আপনি ইমরান খানকে ব্যক্তিত্ব ধরেন, নাহিদের ধরেন, হাসনাতকে ধরেন, তো সেই ইমরান খান সেখানে আজ দেখেন ভ্যানিশ হয়ে গেছে সমস্ত কিছু। ঘুরে ফিরে সেই জুলফিকার আলী ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি, ঘুরে ঘুরে নওয়াজ শরীফের সেই মুসলিম লীগ, এর বাইরে তো যাওয়া যাচ্ছে না। এখন এই বাংলাদেশে যাই বলে না কেন, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এই তিনটি পার্টি মোটামুটি দাঁড়িয়ে গেছে। ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মোল্লা রনি। জনাব মাহবুব আজিজ, আওয়ামী লীগ আমলের গুম খুনের বিচার করুন, না হয়